যে চায়না বেশি দিন যায় না। চায়নাতে যদি যে আপনি প্রশ্ন করেন যে একটা প্রোডাক্ট লাগবে, তারা আপনাকে প্রাইস বলবে না। চিপার 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 করতে করতে তাদের মাইন্ডসেটে চলে আসছে যে আমরা যদি বাংলাদেশ থেকে যাই তার মানে এরা চিপার করতেছে। উইনিং প্রোডাক্ট এই জিনিসটাকে একটা শেখার মতো স্কিল। তো যদি আপনার ইউজ মার্কেটিং নলেজ থাকে তাহলে আপনি ছাই মাটি সব বিক্রি করতে পারেন। জিরো ইনভেস্টমেন্ট আপনি ব্যবসা শুরু করে ফেলেন, ব্যবসা করতে কোনো টাকা লাগে না। উদ্যোক্তাদের বেসিক্যালি কি প্রবলেম দেখতেছেন ভাইয়া এই পুরো প্রসেসটাতে যাইতে? টাকা ছাড়া ব্যবসা করা যায় না। শুধুমাত্র মোটিভেশনের চিন্তা নিয়ে যদি আপনি ব্যবসা করতে আসেন তাহলে টুডো আর টুমোরো আপনি লসের শিকার হবেন। কোটি কোটি প্রোডাক্ট ভাইয়া, কোনটা সিলেক্ট করবো এটাই বুঝতে পারতেছি না, কিন্তু আমার কাছে ইনভেস্টমেন্ট আছে। এই কোয়েশ্চেনটা প্রচুর আসতেছে, ভাই কোন প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করব? আপনি কিভাবে বুঝবেন যে কোনো সাপ্লায়ার বিশ্বাসযোগ্য নাকি স্ক্যামার? 700 টাকার প্রোডাক্ট 990 টাকা বা 1000 টাকা বিক্রি করতে। যদি 50,000 টাকাই আমার করতে হয় তাহলে আমি প্রথমে যে কাজটা করব। আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আজকে আপনাকে ওয়েলকাম আমাদের এই পডকাস্টে। সো ভাইয়া, আমি একটা প্রবলেম দেখছি। প্রবলেমটা হইতেছে কি জানেন? মজার বিষয় হচ্ছে আমি বাংলাদেশে একটা ব্যবসা করতে যাচ্ছি চায়না থেকে প্রোডাক্ট এনে, অ্যান্ড প্রবলেমটা হচ্ছে কোটি কোটি প্রোডাক্ট ভাইয়া চায়নাতে, কোনটা সিলেক্ট করবো এটাই বুঝতে পারতেছি না, কিন্তু আমার কাছে ইনভেস্টমেন্ট আছে। খুবই কমন একটা কোয়েশ্চেন করছেন। কারণ কমন কেন বলতেছি, কারণ বাংলাদেশের পার্সপেক্টিভে এইটা মেজর উদ্যোক্তাদের এই কোয়েশ্চেনটা আমি পেয়েছি। কারণ রিসেন্টলি যেহেতু আমি চায়না থেকে প্রোডাক্ট এনে বাংলাদেশে ই কমার্স উদ্যোক্তাদেরকে বিজনেস করতে ইন্সপায়ার করতেছে এবং আমি নিজেও যেহেতু চায়না থেকে প্রোডাক্ট আনার সাথে জড়িত, সো এই কোয়েশ্চেনটা প্রচুর আসতেছে যে ভাই কোন প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করব। কারণ যখন আমরা চায়না থেকে যারা প্রোডাক্ট আনে, আলিবাবা, তাবা, 1688, আলি এক্সপ্রেস, এই জায়গাতে গেলে আপনি দেখবেন কোটি কোটি প্রোডাক্ট, একটি কয়েকটা ভেরিয়েশনের প্রোডাক্ট। এখন আপনি যদি র্যান্ডমলি একটা প্রোডাক্ট সিলেক্ট করে নিয়ে আসেন, এই প্রোডাক্টটা যে বাংলাদেশের পার্সপেক্টিভে বা বাংলাদেশের মার্কেটের জন্য সুইটেবল এবং খুব ইজিলি সেলেবল, এই জায়গাটা আসলে অনেক ক্ষেত্রে মিস হয়। কেন মিস হয়? তার কারণ হচ্ছে যখন একজন উদ্যোক্তা যেমন আপনার পর্যায় থেকে আসতেছে, যারা একদম নতুন শুরু করবে, তাদের কাছে ইনভেস্টমেন্ট আছে, হুট করে তারা কিছু প্রোডাক্ট স্টক করে ফেলে। কিন্তু এই প্রোডাক্টটা সেল করার জন্য যে প্রপার মার্কেটিং নলেজ, প্রপার গাইডলাইন, প্রপার স্ট্র্যাটেজি, প্রপার ব্র্যান্ডিং, এটা শুরুতে অনেকের থাকে না। যদি কারোর এগুলো থাকে আলহামদুলিল্লাহ ভেরি গুড, যদি কারোর না থাকে তাহলে তাকে প্রোডাক্ট চুজিংয়ের ক্ষেত্রেই অনেক বেশি টেকনিক্যাল হতে হবে। তাকে এমন এমন উইনিং প্রোডাক্টগুলো সিলেক্ট করে বাংলাদেশে আনতে হবে যেগুলো খুব দ্রুত সেলস করে প্রফিট করা সম্ভব। উইনিং প্রোডাক্ট কি? আচ্ছা, রিসেন্টলি আমি আমার প্রত্যেকটা অ্যাড, প্রত্যেকটা ভিডিওতে উইনিং প্রোডাক্ট করে বলতেছি। যদি এটা বাংলাদেশের জন্য একটা নতুন সেগমেন্ট, এটাকে একটা নেম দেওয়া হয়েছে, বাট ব্যাপারটা হচ্ছে যেই প্রোডাক্টটা মার্কেট ফিট। লাইক চায়নাতে অনেকগুলো প্রোডাক্ট আছে। এখন উইনিং প্রোডাক্ট আসলে কোন প্রোডাক্ট, এটার কিছু ক্রাইটেরিয়া আছে। এমন প্রোডাক্ট, যেহেতু আমরা চায়না থেকে প্রোডাক্ট আনতেছি, সো এখানে একটা শিপিং কস্ট আছে, এখানে কাস্টম ক্লিয়ারেন্সের ব্যাপার আছে, এখানে ওই প্রোডাক্টটাতে চায়নার একটা ম্যানুফ্যাকচারিং এবং দামের বিষয় আছে, এবং ওই প্রোডাক্টটা বাংলাদেশে আসলে কত টাকায় সেল করা সম্ভব এটার একটা ক্যালকুলেশনের জায়গা আছে। সো উইনিং প্রোডাক্ট হচ্ছে সেই প্রোডাক্টগুলা যেই প্রোডাক্টগুলা চায়না থেকে বাংলাদেশে আনতে খুব কম শিপিং কস্ট খরচ হয়। এটা আমি আরেকটু আইডেন্টিফিকেশনের যদি আমি ক্লিয়ার করে বলি, চায়নাতে লাইক শিপিং চার্জ বা এগুলো আসলে কেজি প্রতি হিসাব হয়, মানে একটা প্রোডাক্ট কত কেজি এইটার উপর ডিপেন্ড করে শিপিং চার্জটা নির্ধারণ করা হয় বিভিন্ন ক্যাটাগরিতে। আমি সহজে ভাষা যাতে সবাই বুঝতে পারে, জন্য অনেকগুলো হচ্ছে খুব হার্ড টার্ম অনেক সফটলি বলার চেষ্টা করব। যেমন ক্যাটাগরিতে এখন এমন একটা প্রোডাক্ট আছে, লাইক আমি রিসেন্টলি যখন চায়না যাই ওইখান থেকে আমি ব্যাপারটা রিলেট করে আপনাকে বলতে পারবো যে একটা আমি ডাম্বেল দেখি যেটাতে ব্যায়াম করা হয়, এটার ওয়েট দেখতেছি আমি 1 কেজি এবং এটা খুব ছোট এবং দেখতে সুন্দর। সো চায়নার পার্সপেক্টিভে আমি ক্যালকুলেশন করে দেখলাম যে এই প্রোডাক্টটা বাংলাদেশে, এখানে আরএমবিতে হিসাব করা হয়, বাংলাদেশে ওই প্রোডাক্টটা যদি আমি আনতে চাই তাহলে প্রোডাক্টটার প্রাইস হবে প্রায় 500 টাকা প্লাস। এখন ওই প্রোডাক্টটা আনতে কিন্তু আলাদা আবার একটা শিপিং খরচ যাবে। আমি একদম বেসমেন্ট ধরি আপনাকে, আমি ক্যাটাগরি ওয়াইজ গেলাম না, 1000 টাকা শিপিং চার্জ, তাহলে প্রোডাক্টটার প্রাইস কত হলো? 1500 টাকা। 1500 টাকা। কিন্তু এটা যে প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আবার বাংলাদেশের মানুষ 1500 টাকায় কিনবে না। আপনি যদি বিক্রি করতে চান তাহলে আপনার অবশ্যই এর চেয়ে লাভে বিক্রি করতে হবে। তা যেটা আপনার কিনা প্রাইস ওইটাই মানুষ কিনতেছে না বাংলাদেশে, তার মানে এই প্রোডাক্টটা বাংলাদেশে আনা যাবে না। আবার আমি এমন কিছু প্রোডাক্ট দেখলাম যে প্রোডাক্টগুলোর ওজন অনেক কম, লাইক 40 গ্রাম, 100 গ্রাম, 200 গ্রাম। তার মানে আপনি চিন্তা করেন কেজিতে কয়টা হবে? আমি যদি 100 গ্রাম করে হিসাব করি তাহলে কেজিতে 10টা। আমি হিসাব করে দেখলাম প্রত্যেকটা প্রোডাক্টের বাংলাদেশের প্রাইসিং হচ্ছে আপনার মেবি 200 সামথিং,
সামথিং, হ্যাঁ 200 সামথিং। আমি যদি একদম সবার জন্য সহজে বুঝতে পারে, এই জন্য যদি আমি বলি 1000 টাকা কেজি শিপিং চার্জ, যদি এটা ভেরি করে, কখনো 720, কখনো 1400 ওই রেঞ্জে, এবং এটা কোথা থেকে শিপিং হচ্ছে, হংকং নাকি গুয়াংজু থেকে। সো তার মানে আপনি চিন্তা করেন 1000 কেজিতে কয়টা প্রোডাক্ট হবে, 100 গ্রাম করে হলে 10টা। তার মানে একটা প্রোডাক্টের জন্য শিপিং চার্জ কত হচ্ছে, 100। আর প্রোডাক্টের প্রাইস কত, 200। তার মানে টোটাল প্রোডাক্ট প্রাইস কত আপনার সোর্সিং, 300। এখন এটা আবার খুব সহজেই 800 টাকা বিক্রি করে যেতেছে বাংলাদেশের মার্কেটে। তাহলে এখন আপনি বলেন কোন প্রোডাক্টটা আপনি আনতে পারলে আপনার জন্য লাভ হবে, যে প্রোডাক্টে ধরেন বেশি প্রফিট বেশি। সো এই ক্যালকুলেশনটা ম্যাটার করতে হবে, এবং আপনাকে এমন প্রোডাক্ট আনতে হবে শুধুমাত্র ওজনের উপর ভিত্তি করেই বা আনতে খরচ কম এটার উপর ভিত্তি করেই না, এমন প্রোডাক্টও আনতে হবে যে প্রোডাক্টটা মানুষ একবার দেখা মাত্রই ওই তার মধ্যে ওই ইম্পালসিভ যে বাইংয়ের যে ক্যাপাসিটি, যে আরে এই প্রোডাক্টটা আমি খুঁজতেছিলাম, এই প্রোডাক্টটা আমার দরকার। দেখবেন বাংলাদেশে অনেক গ্যাজেট আইটেম হয়, ইউনিক গ্যাজেট, বা বিশেষ করে কিচেনে যে আলু কাটতেছে, পেঁয়াজ কাটতেছে, এগুলো খুব সহজে কীভাবে কাটা যায়, এরকম অনেক ধরনের প্রোডাক্ট থাকে যেগুলো একবার দেখা মাত্রই মনে হয় কি এই প্রোডাক্টটা আমার কেনা উচিত, এই প্রোডাক্টটা আমি নিব। এইরকম ইম্পালসিভ বাইং যে প্রোডাক্টগুলোতে থাকে, বা যে প্রোডাক্টগুলো আসলেই মানুষের প্রবলেম সলভ করে এবং মানুষ দেখা মাত্রই ভাবে যে এই প্রোডাক্টটা তার দরকার, এবং যে প্রোডাক্টটা আনতে শিপিং চার্জ এবং সোর্সিং খরচ কম, এবং বাংলাদেশে খুব কম মার্কেটিং নলেজ নিয়ে এবং খুব সহজে বাংলাদেশের মার্কেটে একটা ভালো প্রফিট মার্জিন নিয়ে সেলস করা যায়, দ্যাটস ইজ এ উইনিং প্রোডাক্ট। এই জিনিসটাকে একটা শেখার মতো স্কিল প্রত্যেকটা উদ্যোক্তাদের জন্য। আচ্ছা, অফকোর্স শেখার মতো একটা স্কিল, কারণ যদি শেখার মতো স্কিল না হইতো তাহলে আমি এতক্ষণ যতটুকু বললাম মোটামুটি কিন্তু আমি আপনাকে একটা ধারণা দিছি যে কোন প্রোডাক্টটা উইনিং প্রোডাক্ট। কিন্তু আপনি এখন যেই শুধুমাত্র এই প্রোডাক্টটা যে বের করে ফেলতে পারবেন এরকম হবে না। আপনাকে এই ব্যাপারটা অবভিয়াসলি আমি অফকোর্স মনে করি এটা একটা শেখার বিষয়, কারণ একটা বিজনেসে কিন্তু প্রোডাক্ট একটা অনেক বড় ফ্যাক্ট। যদি আপনি নতুন অবস্থায় এন্ট্রি করতে চান, আমি আবারও বলি সবার উদ্দেশ্যে বলাটা জিনিসটা, যে যদি আপনার ইউজ মার্কেটিং নলেজ থাকে তাহলে আপনি ছাই যা মাটি সব বিক্রি করতে পারবেন, বাট অ্যাজ এ বিগানার হিসেবে কি আপনার ওই মার্কেটিং নলেজ আছে বা আপনি কি একজন মার্কেটার, তাহলে আপনাকে নিতে হবে প্রোডাক্ট লেভেল অ্যাডভান্টেজটা। আপনাকে এমন প্রোডাক্ট সিলেক্ট করতে হবে যে প্রোডাক্ট আপনাকে একটা আলাদা অ্যাডভান্টেজ দিবে, রাইট? এখন এই প্রোডাক্টটাকে চুজ করার জন্য অনেক মেকানিজম আছে, ক্যালকুলেশন, আপনার কোন প্রোডাক্টটা মার্কেটের ডিমান্ড আছে কিনা, মানুষ এই প্রোডাক্টটা চায় কিনা, এই প্রোডাক্টটা কিছু এক্সপিরিয়েন্সও এখানে ম্যাটার করে। যখন আমরা যেহেতু রেগুলার চায়না থেকে প্রোডাক্ট আনা হয়, সো এমন অনেক প্রোডাক্ট আছে দেখেই বলা যায় যে এই প্রোডাক্টটার কোয়ালিটি ভালো হবে না। কেন? রিসেন্টলি আমি একটা অ্যাড দেখতেছি, যদি আমি ভুল না করি, যে ঘর অটো পরিষ্কার করতেছে একটা ছোট রোবটের মতো অটো। এই সেম কাইন্ড অফ রোবটটা আমি 2020-21 কিনতে চেয়েছিলাম, শাওমির ছিল, সেটা প্রাইস ছিল প্রায় 29,000 টাকার মতো। আচ্ছা, তো এইটা রিসেন্টলি সেম কাইন্ড অফ প্রোডাক্ট দেখতেছি আমি 990 টাকায় বিক্রি হইতেছে। সো এই প্রোডাক্টটা এখন আমি দেখেই বুঝতেছি না যে এই প্রোডাক্টটা তার মানে ভালো কোয়ালিটির প্রোডাক্ট না, যে 990 টাকায় যেটা বিক্রি করতেছে এটা আসলে কাজ করবে না বা এটা নষ্ট হয়ে যাবে। সেম জিনিসটা আমরা যখন চায়না থেকে প্রোডাক্ট আনি, বা এতদিন ধরে আমরা এই বিজনেসটার সাথে যেহেতু সংযুক্ত বা আমরা ই কমার্স উদ্যোক্তাদের যেহেতু ট্রেন করে আসতেছি, সো ওই রকম একটা অভিজ্ঞতা হয়ে গেছে যে চায়নাতে ওয়েবসাইটে বা আলিবাবাতে বা যে কোনো জায়গায় একটা প্রোডাক্ট দেখলেই আসলে একটা আইডিয়া করা যায়, ওকে এই প্রোডাক্টটা কোয়ালিটি ভালো হবে, এই প্রোডাক্টটা আনা যায় এবং এই প্রোডাক্টটা বাংলাদেশের জন্য মার্কেট ফিট। সো এখানে অভিজ্ঞতা এবং নলেজ এবং দুটাই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 300 টাকার একটা প্রোডাক্ট এনে 990 টাকা সেল করে ফেলা, এটা আসলে এত রেভিনিউ কীভাবে পসিবল ভাইয়া? না, এখানে আমি রিসেন্টলি ব্যাপারটা নিয়ে একটা পোস্ট দিছি, আপনি হয়তো বা দেখবেন, যে পোস্টটা আসলে আমার কাছে খুব মানে পার্সোনালি নেওয়া উচিত হয় নাই আমার, আমার কাছে খুব পার্সোনালি লাগছে। যে পোস্টটা এরকম হয়েছে যে যেহেতু আমরা শেখাচ্ছি এবং অনেকেই দেখতেছে যে চায়না থেকে খুব কম দামে প্রোডাক্ট এনে একটা ভালো প্রফিট মার্জিন নিয়ে বিক্রি করা যায়, তো সবাই ভাবতেছে যে এটা কি ধোকার শিকার হচ্ছে, মানে উদ্যোক্তারা কি কাস্টমারদেরকে ধোকা দিচ্ছে 300 টাকার প্রোডাক্ট 900 টাকায় বিক্রি করে। ব্যাপারটা আসলে এরকম না। সব কিছু বাইরে থেকে যেরকম দেখা যায় ভিতরে সব কিছু তেমন থাকে না। ধরেন প্রোডাক্টের প্রাইস কিন্তু ভাই 300 টাকাও না, প্রোডাক্টের প্রাইস হয়তো বা 180 টাকা। চায়না থেকে একটা প্রোডাক্ট আমি 180 টাকায় কিনছি, এইটার শিপিং, কাস্টমস, আদার্স ডেলিভারি মিলে আরও 120 টাকা খরচ হচ্ছে। তাহলে এখন আমার প্রোডাক্টের প্রাইস কত? 300 টাকা। 300। ওকে, এখন এই প্রোডাক্ট আমি আমার বাসায় রেখে দিছি, এতে কি সেল হইতেছে প্রতিদিন? না না, আমার তার জন্য কি করতে হচ্ছে?
মার্কেটিং করতে হচ্ছে। একদম সিম্পলভাবে যদি বলি ফেসবুক অ্যাড দিতে হচ্ছে। তা এখন আমি যখন একটা প্রাইস সিলেক্ট করলাম 1,000 টাকা, ফেসবুকে যেহেতু ফেসবুকের অফিসিয়ালি মতে এটা কম বেশি করে যে 5:1, 5 টাকার একটা প্রোডাক্ট বিক্রি করতে তোমাকে 1 টাকা খরচ করতে হবে, ফেসবুক অ্যাডে দিতে হবে। তো ওই হিসাব করলে 1,000 টাকার একটা প্রোডাক্ট আমি যদি বিক্রি করতে চাই তাহলে অ্যাভারেজ আমাকে $2 কাছাকাছি পেমেন্ট করতে হবে ফেসবুক কস্ট পার রেজাল্ট, তার মানে 200 থেকে 250 টাকা। যদি আপনি 250 টাকা ধরেন তাহলে 300 টাকার উপর আরও 250 টাকা অ্যাড হলো অ্যাজ আ মার্কেটিং কস্ট। তাহলে এখন প্রোডাক্টের কস্ট কত? টোটাল 550 টাকা। ওকে, এখন আপনি প্রোডাক্টগুলো কোথায় রাখবেন? ভার্চুয়ালি রাখতে পারবেন, আপনি একটা ওয়ার হাউসে রাখতে হতে পারে, বা আপনি বাসায় করতে হতে পারে। প্রোডাক্টটা যে ডেলিভারি দিবেন অর্ডার হওয়ার পরে, ডেলিভারি কি এক বাসা থেকে মিলে মারবেন তার বাসায় চলে যাবে? না, এটার জন্য একটা পার্সেল বা একটা প্যাকেজিং রেডি করতে হবে। এই প্যাকেজিং যদি আপনি করতে পারেন ভেরি গুড, যদি আপনি করতে না পারেন লোক লাগবে, একটা অফিস লাগতে পারে, অফিসের কার্যক্রম লাগতে পারে, বিক্রি যে করবেন কন্টেন্ট দিয়া কন্টেন্ট লাগতে পারে, কন্টেন্ট বানাতে খরচ হবে, আপনার যদি এমপ্লয়ি থাকে এমপ্লয়ির বেতন আছে, অনেক কিছু নিয়ে আমি ধরি আরও আপনার ফিক্সড কস্ট হচ্ছে 150 টাকা একটা প্রোডাক্টের জন্য। তাহলে টোটাল হচ্ছে আপনার 700 টাকা। আপনি আসলে 700 টাকার প্রোডাক্ট 990 টাকা বা 1000 টাকায় বিক্রি করতেছেন, নট 300 টাকার প্রোডাক্ট। এই জিনিসগুলো অ্যাড হয়। এগুলো আমরা চিন্তা না করে ভাবি যে উদ্যোক্তারা অনেক প্রফিট করে ফেলতেছে, বা যারা ব্যবসা শিখাইতেছে তারা 300 টাকার প্রোডাক্ট 1000 টাকায় বিক্রি করা শিখাইতেছে, 500 টাকার প্রোডাক্ট 2000 টাকায় বিক্রি করা শিখাচ্ছে এবং করছে। তার পেছন বিহাইন্ড দ্য এই রিজনগুলো আছে। যদি একজন এই রিজনগুলো না বুঝে তাহলে আসলে তার এই ধরনের মতবাদ করাটা উচিত না। বা এবং আমি সবসময় বলি, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। ভিতরে অনেক মেকানিজম আছে, আমি অনেক শর্টে বললাম, বাট আসলে রিয়েল স্টোরি আরও অনেক কঠিন। আচ্ছা ভাইয়া, জিরো বাজেটে একটা প্রোডাক্টের মার্কেটিং স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত? আচ্ছা, প্রথমত বললাম অনেক ইনভেস্টমেন্ট আছে। আচ্ছা, এখন বলতেছেন আবার জিরো বাজেট। ওকে, যদি আপনার জিরো বাজেট থাকে অবভিয়াসলি আপনার কাছে প্রোডাক্ট থাকতে হবে। মনে করেন জিরো বাজেট কেন বললাম, কারণ বেশিরভাগ উদ্যোক্তা যারা আছে সবার তো মনে করেন চিন্তা করবো ভাই তোমার 2 লাখ টাকা আছে, আমার কি 2 লাখ টাকা আছে। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, যদি ই কমার্স বেস করতে চায়, মার্কেটে অনেকেই বলে, অনেকেই প্রচলন আছে যে জিরো ইনভেস্টমেন্ট আপনি ব্যবসা শুরু করে ফেলেন, ব্যবসা করতে কোনো টাকা লাগে না। ভাই আমি এই কথাটার সাথে একমত না। আমার এখন অনেক ধরনের ব্যবসা, আমি হয়তো একটা ব্যবসা করতে গেলে আমার নেটওয়ার্কের কারণে, আমার স্কিলের কারণে, আমার নলেজের কারণে হয়তো বা টাকা লাগবে না, বা আমার মার্কেটিং সেগমেন্টের কারণে হয়তো বা আমি কারোর সাথে নেটওয়ার্ক করে ফেলবো, কারোর সাথে মার্চ করে ফেলবো, কাউকে আইডিয়া দিব, কোনো বিজনেসের পার্সেন্টেজ নিয়ে নিব, বিভিন্নভাবে আমি জিরো ইনভেস্টমেন্টে ব্যবসা শুরু করে দিতে পারবো। কিন্তু একজন নতুন উদ্যোক্তার পক্ষে জিরো ইনভেস্টমেন্টে ব্যবসা শুরু করাটা সো মাচ টাফ এবং মোস্ট প্রবাবলি ইম্পসিবল। আপনাকে তো প্রোডাক্ট কিনতে হবে, প্রোডাক্ট কেনার জন্য তো একটা বাজেট আপনার থাকতে হবে। আচ্ছা, আমি যদি আরও সহজে ধরে নিই আপনার প্রোডাক্ট আছে ভাই, আপনি 1 লাখ টাকার প্রোডাক্ট কিনে ফেলছেন, এখন আপনার বাজেট জিরো, তখনের জন্য বলবো আমি ই কমার্সের সেগমেন্টে আপনাকে এখন কন্টেন্টে ফোকাস করতে হবে। যে হ্যাঁ, আপনি নিজেই বানাতে পারেন ইউজিসি কন্টেন্ট, ইউজার জেনারেটেড কন্টেন্ট, আপনি নিজেই একটা প্রোডাক্টের রিভিউ করলেন, বা নিজেই ওই কন্টেন্টটা একটু এডিট করা ট্রাই করলেন, নিজেই ওই কন্টেন্টটা পার্সপেক্টিভে কাজ করলেন। যদি কন্টেন্ট অর্গানিক ভিউ হওয়া শুরু করে সেক্ষেত্রে এটা আপনার জন্য একটা ভালো অপশন। যদি প্ল্যাটফর্ম বলেন তাহলে আমি বলবো যে এই মুহূর্তে টিকটক হচ্ছে তার জন্য একটা বেস্ট প্ল্যাটফর্ম। আপনি যদি সুন্দর একটা ইউজিসি কন্টেন্ট বানাইতে পারেন, ইউজার জেনারেটেড কন্টেন্ট, বা সুন্দর একটা অ্যাডও বানাইতে পারেন এই প্রোডাক্টটা, তাহলে আপনি দেখবেন এই প্রোডাক্টটা খুব সুন্দর ইজিলি টিকটকে ভাইরাল হয়ে যায় এবং ওইখান থেকে আপনি ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারেন। তবে তার জন্য আপনার ওই যে প্রথম ক্রাইটেরিয়া মেনটেন করে আসতে হবে, প্রোডাক্টটাকে উইনিং হইতে হবে, মানুষের মধ্যে ইম্পালসিভ বাইংয়ের ক্যাপাসিটি থাকতে হবে, এবং দেখা মাত্রই মানুষ যাতে মনে করে না এটা আমার প্রবলেম সলভ করবে। এই সেগমেন্টগুলো যদি প্রোডাক্টটা থাকে এবং ওই প্রোডাক্টটাকে যদি আপনি সুন্দর করে উপস্থাপন করে, ভাইবেন না টিকটক একটা ক্রিঞ্জ প্ল্যাটফর্ম, টিকটকে যদি আপনি পোস্ট করতে পারেন তাহলে এই প্রোডাক্টটার অর্গানিক রিচ হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং এখান থেকে ভালো সেলস জেনারেটও হয়। আমাদের অনেক ক্লায়েন্টের জন্য আমরা টিকটক অ্যাড চালাই এবং আমাদের নিজেদের টিকটকের প্ল্যাটফর্ম আছে, ওইখানে আমি কন্টেন্ট দিই। আমার এই বিজনেস রিলেটেড পডকাস্ট কন্টেন্টও দেখা যায় টিকটকে টোটাল যে এটা সবচেয়ে ভিউ পাইছে 46 লাখের মতো। সো সব ক্রিঞ্জ পপুলার তার টিকটকে আমার এই ভিডিও দেখে নেই। সো টিকটকও এখন এই জিরো বাজেটটা মার্কেটিং করার জন্য একটা ভালো প্ল্যাটফর্ম। বাংলাদেশের মার্কেটে একটা কথা অনেক বেশি প্রচলিত যে চায় না বেশি দিন যায় না। এইটা ওই যে বললাম বাংলাদেশের মার্কেটে প্রচলিত। আমি রিসেন্টলি যে চায়না গেলাম, আসলে কিছুটা দোষ আমাদের আছে। ব্র্যান্ড বানানোর জায়গাতে আমি আসবো, ওইটার খুব সুন্দর উদাহরণ আছে এবং আমার একটা প্ল্যানিং আছে, সেটাও শেয়ার করবো। বাট আগে একটা পয়েন্ট অফ ভিউ দিই প্লিজ। সেটা হচ্ছে যে আমি দেখলাম চায়নাতে প্রোডাক্টের দাম তো অনেক কম,
এবং চায়নাতে যদি যে আপনি প্রশ্ন করেন যে একটা প্রোডাক্ট লাগবে, তারা আপনাকে প্রাইস বলবে না, তারা আপনার বাজার জানতে চাইবে। আপনার যদি বাজার থাকে 100 টাকা, সে ওই প্রোডাক্টটা 100 টাকায় বানাই দিবে। আপনার যদি বাজার থাকে 10 টাকা, ওইটা 10 টাকায় বানাই দিবে। আপনার যদি বাজার থাকে 1 লাখ টাকা, ওই প্রোডাক্টটা 1 লাখ টাকায় বানাই দিবে। মানে আপনার বাজেট অনুযায়ী ওই প্রোডাক্ট বানানো সম্ভব, জাস্ট কোয়ালিটি মিসম্যাচ হবে। আমি দেখলাম যে চায়নাতে যাওয়ার পর একটা প্রোডাক্ট আমি বলবো না, যেহেতু বাংলাদেশের মার্কেটে প্রচুর ট্রেন্ডিং এই মুহূর্তে, ওই প্রোডাক্টটার সোর্সিং প্রাইস একদম, আমি তো ওখানে যাই, আমার একটা ব্লগ পাবলিশ হয়েছে, হয়তো ইউটিউব চ্যানেলে দেখবেন, ওখানে অনেকগুলো প্রোডাক্ট আমি উইনিং দেখেছি। প্রায় 1 ঘন্টা 40 মিনিটের ব্লগ, আমি টোটাল 20 দিন চায়নাতে ঘুরছি, ঘুরে ঘুরে এই ব্লগটা বানাইছি। সো ওইখানে আমি একটা প্রোডাক্ট দেখলাম, যে প্রোডাক্টটা আমি ওখানে বসে ক্যালকুলেশন করছি, বাংলাদেশে আনা পর্যন্ত খরচ যাচ্ছে ওই প্রোডাক্টটার 200-রও কম টাকা। কিন্তু যেহেতু প্রোডাক্টটা অনেক বেশি ট্রেন্ডি, এটা 1500+ টাকায় সেলস হচ্ছে বাংলাদেশে এখন, এবং ওই প্রোডাক্টটা খুব ভালো। কিন্তু বাংলাদেশে ওই প্রোডাক্টগুলো কাজ করতেছে না, ওইগুলোর অনেক বাজে রিভিউ আছে। তখন আমি বুঝলাম যে 200 টাকা দিয়ে কিনা যাইতেছে প্রোডাক্ট, 1500 টাকায় সেলস করা যাচ্ছে। এবং আমি যেহেতু বিজনেস করাইতেছি, বিজনেস শেখাচ্ছি, আমি জানি এখানে কতটুকু প্রফিট মার্জিন আছে। তবুও আমরা কী করি জানেন, আমরা 50 টাকার প্রোডাক্ট আনি, আমরা ওই 200 টাকার প্রোডাক্ট আনি না। আমরা আরও 150 টাকা বেশি লাভ করার জন্য এমন প্রোডাক্টটা নিয়ে আসতেছি, যেই প্রোডাক্টটা বাংলাদেশে এনে আসলে ব্যবসা করলে ইউজার এক্সপিরিয়েন্স অনেক খারাপ, মানুষ এটা ব্যবহার করে মানে কোনোভাবেই লাভবান হইতে পারবে না, বা সে যে একটা বেনিফিটেড হবে এই জায়গাটাই নেই। সো এইটা আসলে আমাদেরই দোষ আমরা, কারণ চায়নাতে অনেকগুলো গ্রেডের প্রোডাক্ট হয়। ধরেন যদি গ্রেডকে আরও সহজে বোঝে, এ গ্রেড, প্রি গ্রেড, সি গ্রেড। আপনি এ গ্রেড আনতে পারতেছেন না, তার কিছু কারণ আছে। এ গ্রেডের যে প্রাইস, অনেক ক্ষেত্রে ওই প্রাইসের প্রোডাক্ট বাঙালিরা কিনবে না বা বাংলাদেশে কিনবে না। তাছাড়া বি গ্রেড আনেন, যেটা ভালো। আপনি বি গ্রেড আনবেন না, আপনি আনবেন সি গ্রেড, ডি গ্রেড, যত নিম্নমানের গ্রেড আনা যায়। মানে আমার এমন একটা এক্সপিরিয়েন্স হয়েছে, আমি যদি বলি, চায়নাতে আসলে মানুষ খুব কম ইংরেজি বোঝে, আমাদের হচ্ছে গুগল ট্রান্সলেটর ইউজ করতে হয়েছে। তো কিছু কিছু ক্ষেত্রে তারা যেমন বুঝে কি, যদি আপনি বাল্কে নিতে চান তাহলে আপনার বলতে হবে মেনি মেনি, মানে বাল্ক। তাদের সাথে ইংলিশ স্ট্রাকচারের তো কোনো অপশনই নাই, সেটা জাস্ট কিওয়ার্ড, মেনি মেনি, অর্ডার, হিউজ, এমওকিউ, মজার মজার মিনিমাম অর্ডার কোয়ান্টিটি। সো এরকম অনেকগুলো জিনিস থাকে। তো অনেক সময় তো কমিউনিকেশন তাও হয় না। তো একটা প্রোডাক্ট পছন্দ হয়েছে, বাট আমি এর অন্য ভেরিয়েশন খুঁজতেছি যে অন্য কোনোটা আছে কিনা। তো আমাকে বলতেছে প্রায় বেশিরভাগই চিপার, মানে বাংলাদেশের কিন্তু এই দেশে আলাদা একটা নাম আছে, মুঞ্জেলা। সো বাংলাদেশকে তারা মুঞ্জেলা বলে, সো আমি যদি ভুল না করি। কেন এটা তুমি জানি না কেন, এটা তাদের ভাষাতেই তাদের সব কিছু আলাদা। কাইন্ড অফ কি নেগেটিভ টাইপের কিছু? না, মানে তারা প্রত্যেকটা দেশকে এরকম আলাদা আলাদা নাম দিয়ে রাখছে। আচ্ছা, তাদের দেশে 1 2 3 4 নাই, তাদের এই সংখ্যাগুলো তাদের মতো করে করা। এবং চায়নাতে গেলে আপনি কোন এক্সপিরিয়েন্স করবেন যেটার পুরো একটা অন্য একটা জগৎ আসছে। এখানে চ্যাট জিপিটি কাজ করে না, কিচ্ছু কাজ করে না, ফেসবুকও না। পরে আমি শুনছি কি জানি চ্যাট না কি জানি, উইচ্যাট তাদের সকল সোশ্যাল মিডিয়া। তো আমি দেখছি যে ফেসবুক কাজ করলে ভিপিএন, পেড ভিপিএন দিয়ে করতে হচ্ছে। ওটা তাদের আলিবাবা চলে না, তাদের আলিবাবা চলতে গেলে আবার ফেসবুক চলে না, মানে বিভিন্ন বিষয়। মানে ফেসবুক মার্কেটিং করে কেমনে? চায়নাতে ফেসবুক মার্কেটিং আসলে করে না। চায়নাতে আমরা যখন সাপ্লায়ারদের সাথে কমিউনিকেশন করি বা যোগাযোগ করি, তার বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে উইচ্যাট। তাদের উইচ্যাটই একটা সোশ্যাল মিডিয়া, ওইখানে আপনি কমিউনিকেশন করতে পারবেন, বিজনেস করতে পারবেন, প্রোডাক্ট বেচতে পারবেন, ভিডিও দিতে পারবেন। মানে উইচ্যাট থাকলে তাদের আর কিছু লাগে না। উইচ্যাটে গুগল ম্যাপের যে ব্যাপার আর অন্যান্য অনেক ফাংশনালিটি আপনি ওই জায়গাটাতে পাবেন। এখন ওই জায়গাতে সবাই না বারবার বলতেছে চিপার। এখন আমি তো চিপার চাইতেছি না, কিন্তু আমরা মুঞ্জিয়ালারা ওই দেশে যায়া চিপার করতে করতে তাদের মাইন্ডসেটে চলে আসছে যে আমরা যদি বাংলাদেশ থেকে যাই তার মানে এরা চিপার খুঁজতেছে। এখন চিপার প্রোডাক্ট দিয়ে তো ব্র্যান্ড করা সম্ভব না, আপনি তো ওয়ান টাইম ব্যবসা করলে লাভ নেই। আমি যদি পসিবল হয় হচ্ছে এখানে আমি একটা প্রোডাক্ট দেখাই, যেটা হচ্ছে উদাহরণের পার্সপেক্টিভ। এটা হচ্ছে একটা ওয়ালেট, যেটা আমি আমার ফ্রেন্ডকে গিফট করছিলাম। ওকে, সো এখান থেকে আমি হচ্ছে এটা, সো আমি যদি আপনি ওয়ালেটটা দিই, তো এই ওয়ালেটের পেছনে একটা গল্প আছে। এবং আমার যে ভিডিওটা, ওই ভিডিওতে এই ওয়ালেটটা নিয়ে পুরো অনেক জায়গায় আমি কথা বলছি, এবং ওয়ালেটের অনেকগুলো ব্র্যান্ড আমার এটা আপনি শুরু করছেন বিজনেসটা? শুরু করি নাই, আমি করব। কেন করি নাই এবং কেন ভবিষ্যতে করব, এটা জাস্ট আমি নট এ ওয়ালেট। তো চায়না ই কমার্স বিজনেস তো আছে, বাট চায়না প্রোডাক্টে আমি ব্র্যান্ডও বানাবো, ওইটার ব্যাপারটা আমি বলতেছি। এই ওয়ালেটটা আমার পছন্দ হয়। প্রথমে আমি যাই হচ্ছে গুয়াংজোতে, যেখানে বাংলাদেশি অনেক
মানে বাংলাদেশে যত মানুষ যায় সবার প্রথম গুয়াংজুতেই যায়, এবং ক্যান্টন ফেয়ার যেটা হচ্ছে এটাও গুয়াংজুতেই হয়, সবাই গুয়াংজুতে থেকে আবার ঘুরে চলে আসে। তো আমি গুয়াংজুতে যাই, এই প্রোডাক্টগুলো যেখানে হোলসেলে বিক্রি হয় ওই মার্কেটেও যাই। এই ধরনের ওয়ালেট আমার কাছে তখন চায় মেবি 60 RMB। তাদের 1 RMB সমান বাংলাদেশে ওঠানামা করে 17 থেকে 18 টাকার আশেপাশে। তো 1 পিস রিটেলে। তো তারপর আমি তাদেরকে বললাম যে আমি হোলসেলে নিতে চাই। হোলসেলে নিতে চাইলে কত, মানে হোলসেল তো বোঝে না, মেনি। তো তার ক্যালকুলেটার বাই করে কত পিস নিতে চান। সো আমি ক্যালকুলেটার বলে 5000 পিস, মানে মুখে বলতে পারতেছেন না, মুখে তো তারা বুঝে না 5000 পিস। তো 5000 পিস বলার পরে তারা আমাকে 60 থেকে হাফ করে 30। অনেক নেগোসিয়েশন করি, আর পরে নেগোসিয়েশন করতে যেত জীবন শেষ ট্রান্সলেটর ইউজ করে করে। অবশেষে সে আসে 28 RMB-তে। 10 RMB ইকুয়াল টু যদি ধরেন আপনার 180 হয়, তাহলে 28, 560, 50-60 আশেপাশে হবে। এটা আমাকে তারা হোলসেলে বলতেছিল। তো তারপর আমি আর নেই, কারণ আমি ওই দিনই প্রথম গেছি। তো ভাগ্যক্রমে, আই থিঙ্ক এটা হয়তো সৌভাগ্যক্রমে, ওই এলাকাতে আমার আর যাওয়াই হয়নি। তো এরপর আমি হচ্ছে গুয়াংজু থেকে প্রায় মোটামুটি 1500 কিলো দূরে ইউইতে যাই। ইউএ বেসিক্যালি এই ধরনের প্রোডাক্টের জন্য একটা বেস্ট, সেম কোয়ালিটির প্রোডাক্ট যেটা আমি ধরছি, দেখছি এবং কয়েকটা নিতেও চাইছি। আমার কাছে তারা উইদাউট এনি নেগোসিয়েশন চায় মাত্র 4 RMB। তার মানে 4 RMB আপনার 100 টাকারও কম। সেম কাইন্ড অফ প্রোডাক্ট, জাস্ট আমি গুয়াংজু থেকে সোর্সিং না করে ইউই থেকে সোর্স করতেছি, ওটা আরেকটা প্রভিন্স। আমার প্রায় 5 ভাগের 1 ভাগে দাম চলে আসছে। তো এখন আমি সোর্সিং করতে পারতেছি, কিন্তু সেম কোয়ালিটির প্রোডাক্ট সেম অনেক কম দামে। হ্যাঁ, তাহলে আমি একটা অ্যাডভান্টেজ পেলাম যে আমি সবচেয়ে কমে নিতে পারতেছি। আমি যদি এখন নেগোসিয়েশন করি হয়তো আর একটু কমতে পারে। এখন এই ওয়ালেটটা আমিও একটা আনছি, আমার কাছেও খুব ভালো লাগছে, এবং আমি আমার প্রত্যেকটা ফ্রেন্ড এবং যারা ছিল সবাইকে মোটামুটি এই সেম কাইন্ড অফ ওয়ালেট গিফট করছি, সবাইকে একটা করে। পিছনে রিজন আছে, ইউজ কর আমার জানা এটার ইউজার এক্সপিরিয়েন্স কেমন, ভালো লাগে কি খারাপ লাগে, মার্কেট রিসার্চ করতেছি। যদি লাগে সবার ভালো লাগে, তাহলে আমি সেম জিনিসটা আমার কোম্পানির নামে, ধরি আমার কোম্পানির নামে XYZ, আমার কোম্পানির নামে এখানে সিল দিয়া, লাইক অন্যান্য বাংলাদেশে বড় বড় ওয়ালেট ব্র্যান্ড যেভাবে করে, ওই সিল দিয়ে এই জিনিসটা চায়না থেকে আমি নিয়ে আসবো। প্রোডাক্ট কিন্তু সেম, আপনার কাছে সেম প্রোডাক্টটা, আমার কাছে সেম প্রোডাক্টটা, আমার কাছে জাস্ট একটা লোগো আছে এক্সট্রা। কোয়ালিটি কিন্তু সেম, আপনি যেটা আনতে পারতেছেন আমি সেটা সেমই আনতে পারতেছি, আমার কাছে একটা লোগো আছে। এরপর থেকে আমার যে ব্র্যান্ডিং, আমার যে মার্কেটিং, আমার যে সব কিছু কি আমি প্রোডাক্টের জন্য করব না, আমি ওই নামের জন্য করব। ওই নাম যদি ফ্লারিশ করে মার্কেটে, তারপর কিন্তু এই ওয়ালেট, ওই ব্র্যান্ডের এই ওয়ালেট খুব সুন্দর করে এটা মার্কেটের মধ্যে ফিট হয়ে যাবে। এখন ব্র্যান্ডিং করা আর মার্কেটিং করার মধ্যে তো পার্থক্য আছে। আপনি শুরুতে যেটা বললেন সেটা হচ্ছে মার্কেটিং, যে আপনি 300-তে আনছেন, আমি 200-তে আনছি, আমি পাইছি। এইভাবে করতে করতে একটা টাইমের পর এমন একটা মার্কেট রেঞ্জের প্রাইসিংয়ে আসে, এরপর বিক্রি করতে চাইলে লস। সো ওইভাবে এত আসলে ব্র্যান্ডিং হয় না। ব্র্যান্ড মানেই এর আলাদা একটা পারসেপশন ভ্যালু আছে, ওই ভ্যালুটাই আমি তৈরি করব। কিন্তু যাতে আমি সবচেয়ে কম দামে প্রোডাক্ট আনতে পারি, এই জন্য আমি সোর্স করব চায়না থেকে। এবং বাংলাদেশে বানাইতে গেলে খরচ বেড়ে যেত, ওই যে খরচটা আসবে না, ওই খরচটা আমি ইউজ করব ব্র্যান্ডিংয়ে। ওকে, চায়না থেকে আনতেছি কম দামে, বাংলাদেশ থেকে না বানায়, এবং যে টাকাটা আমি লাভ করতে পারতেছি কমে সোর্স করার কারণে, লাইক অলরেডি 400 টাকা তো আমি চায়না থেকে বিভিন্ন জায়গা প্রভিন্স থেকে লাভ করতে পারতেছি, ওই বাকি টাকা আমি এটার উপর ব্র্যান্ডিংয়ে দিব। তাই ব্র্যান্ড করা সম্ভব যদি চায়নায় কোন জায়গায় সবচেয়ে কম প্রাইসিংয়ের প্রোডাক্ট পাওয়া যায় এটা সোর্স করতে পারেন, আর ওই প্রোডাক্টের উপর যদি সুন্দর একটা ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি যদি বসাইতে পারেন। আমার কাছে অ্যাকচুয়ালি খুবই সুন্দর একটা এক্সপ্লেনেশন দিছেন আপনি। আমি যতক্ষণ পর্যন্ত এটা জানতাম না ততক্ষণ পর্যন্ত আমি এটাই ভাবতাম, বিকজ এরকম গাইডলাইন আমি পাইনি অ্যাকচুয়ালি। আমি চিন্তা করতেছিলাম এই কোয়েশ্চেনটার অ্যান্সার আপনি কীভাবে দিবেন বা কী বলবেন অ্যাকচুয়ালি, এবং আমি আসলেই আমি ক্লিয়ার হয়েছি। জাস্ট নট লাইক দ্যাট যে আমি জাস্ট ভাব মারতেছি বা তেল মারতেছি, আসলে আপনি লজিক্যালি জিনিসটা বুঝেছেন যে হ্যাঁ আমি এখন বুঝতে পারছি আসলে লোগোটা যদি আমি বসাই দিই, এরপর ওইটার নামে মার্কেটিং ব্র্যান্ডিং করি, তাহলেই তো সব হয়ে যায়। এবং চায়না থেকে কেন আনবেন, তার কারণ যাতে আপনি একটা অ্যাডভান্টেজ পান সোর্সিং প্রাইসিং। নাইস, এই লাইনে তো আপনি অনেক বছর ধরে আছেন, প্লাস একটা এক্সপিরিয়েন্স আছে আপনার খুব ভালো। সো উদ্যোক্তাদের বেসিক্যালি কী কী প্রবলেম দেখতেছেন ভাইয়া এই পুরো প্রসেসটাতে যাইতে, কী মিস্টেক দেখতেছেন যেগুলো আপনার মনে হয় হ্যাঁ আমি যদি এগুলো শেয়ার করি তাহলে অনেকে জানতে পারবে এবং অনেকের উপকার হবে? আচ্ছা,
ইতিমধ্যে তো আমি এই ব্যাপারগুলো নিয়ে ট্রেনিং করাচ্ছি, শেখাচ্ছি, অনেকগুলো কোর্সও মানুষকে করে এবং আমার ইউটিউব ভিডিওতে চ্যানেলগুলো অনেক কিছু দেখতে পারবে। বাট যদি আমরা অনেকগুলো সেগমেন্টে ভাগ করি ফুল বিজনেস প্রসেসটাকে, লাইক প্রোডাক্ট সিলেকশন, যদি চায়নার থেকে প্রোডাক্ট হয় তাহলে প্রোডাক্ট সিলেকশন করার পরে আবার প্রোডাক্ট সোর্সিংয়েরও একটা ব্যাপার থাকে বাংলাদেশে আনার। তো প্রোডাক্ট সিলেকশন, প্রোডাক্ট শিপমেন্ট, ওই প্রোডাক্টটা বাংলাদেশে হচ্ছে এটার জন্য একটা কন্টেন্ট কী ধরনের স্ট্র্যাটেজি চলবে, কন্টেন্টের জন্য মার্কেটিং কীভাবে হবে, অ্যাপ্রোচ কেমন হবে, সেলস হওয়ার পর ওই কাস্টমার সার্ভিস, ডেলিভারি, ওভারঅল অনেক কিছু, প্রত্যেকটা জায়গাতেই না কিছু প্রবলেম আছে। এখানে এমন না যে শুধুমাত্র বাংলাদেশের সব মানুষ প্রোডাক্ট সোর্সিংয়ের প্রবলেম পাচ্ছে, এরকম না। এক একজন এক এক লেয়ারের প্রবলেমে আছে। লাইক আপনি ব্যবসা করবেনই না, আপনি আমার প্রথমে প্রশ্ন করলেন ভাই কোন প্রোডাক্ট আনবো। এখন আপনি যখন প্রোডাক্টটা আনবেন না তখন দেখবেন যে ভাই আমার প্রোডাক্টটা বেচবো কেমনে, ভাই এটা প্রোডাক্টটা ডেলিভারি দিব কেমনে, ভাই কাস্টমার সার্ভিস ঝামেলা হয়েছে, ব্যবসা বড় হচ্ছে, আপনার টিম আনতে হচ্ছে, ভাই টিমে ঝামেলা হচ্ছে, ভাই অফিস নিলে অফিসে এই হচ্ছে, অফিস পলিটিক্স হচ্ছে। আপনি যত স্টেপ বাই স্টেপ যাবেন আপনি নতুন প্রবলেমও পড়বেন, ওই প্রবলেমগুলো আপনাকে সলভিং করতে হবে। বাট হ্যাঁ, রিসেন্টলি হচ্ছে আমাদের বাংলাদেশে একটা ই কমার্স উদ্যোক্তাদের নিয়ে অনেক বড় একটা হচ্ছে আয়োজন করা হয়েছিল, ওখানে ট্রেনিং সেশনও ছিল সারাদিনব্যাপী। এবং খুব রিসেন্টলি আমরা হচ্ছে প্রায় যদি বলি যে এশিয়ার মধ্যে অনেক বড় একটা প্রোগ্রাম করার ট্রাই করতেছি আমরা, খুব দ্রুত এটা আমরা করব। সো ওই জায়গা থেকে আমি দেখছি বেশিরভাগ উদ্যোক্তা আসলে শুরুই করতে পারে না, তার কারণ সে কোন নিশে বা কোন ক্যাটাগরিতে কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবে এটা বুঝতে পারে না। লাইক আপনি যেমন ইনভেস্টমেন্ট নিয়ে বসে আছেন, আপনি যদি মাঠে নামলে না হয় বুঝবেন যে পরবর্তীতে আপনার কী করতে হবে, কিন্তু আপনি মার্কেটে নামতে পারেন না এই প্রোডাক্টের জন্য। যদি আপনি স্ট্র্যাটেজিটা জানেন, শিখেন, বুঝেন বা অভিজ্ঞতাতে পরামর্শ নিয়ে শুরু করেন, তাহলে পরবর্তীতে যে প্রবলেমগুলোতে পড়বেন, বিজনেসের মাইন্ডসেট থাকলে বা আপনি যদি সত্যিকার অর্থে বিজনেস করতে চান, ওগুলো আপনি আস্তে আস্তে অটোমেটিকলি কভার আপ করে সামনের দিকে এগিয়ে যাবেন। ধরেন র্যান্ডম মানুষজনের জন্য সো অনেক উদ্যোক্তা ভাইরা আছে, আমার কথা বাদ দিলাম, তারা কত টাকা না হইলেই না একটা ব্যবসা শুরু করার জন্য এই চায়না প্রোডাক্ট থেকে? আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন করছেন। আমি যদি বলি এটা হতে পারে 1 লাখ টাকা। ওকে, কারণ টাকা ছাড়া ব্যবসা করা যায় না। শুধুমাত্র মোটিভেশনের চিন্তা নিয়ে যদি আপনি ব্যবসা করতে আসেন তাহলে টুমোর আপনি লসের শিকার হবেন। আপনাকে কেউ খুব বেশি মোটিভেট করলো বা আমার এই পডকাস্ট শুনে আপনি অনেক বেশি মোটিভেট হয়ে গেছেন, চায়না থেকে প্রোডাক্ট এনে লাখ কোটি টাকা ইনকাম করা সম্ভব, আর আপনি সেটা করার জন্য ঝাঁপায় পড়লেন। আপনি স্ট্র্যাটেজি জানেন না, কিছুই বুঝেন না, ইনভেস্টমেন্ট নাই, হয়তো বা 50,000 টাকা কারো কাছ থেকে লোন নিয়ে ব্যবসা শুরু করছেন, তাহলে আপনার অনেক বেশি সম্ভাবনা কিছুদিন পর আপনি ফল করবেন। তাই প্রথমত যে ব্যাপারটা হচ্ছে কারোর ইন্সপাইরেশনে বা কারোর মোটিভেশনে এসে ব্যবসা শুরু করে দেওয়া উচিত না, বুঝে শুনে স্টেপ বাই স্টেপ আগানো উচিত। এখন এক্ষেত্রে আমি 1 লাখ টাকা কেন বলতেছি, কারণ আমি যদি আপনাকে একটা প্ল্যান দিতে বলেন 1 লাখ টাকার বলার পিছনে তো আমার একটা রিজন আছে অবশ্যই, যে যত বেশি থাকবে তত গুড, বাট মিনিমাম 1 লাখ টাকা, এর কমে আপনি করতে পারবেন। বাট আমি এর কমে আসলে আপনাকে খুব বেশি ইন্সপায়ার করব না। কেন করব না, তারা ধরেন আমি একটা বাউন্ডারি সেট করে দিলাম। এখন আপনি যদি 1 লাখ টাকা প্রোডাক্ট আনেন, আপনার যদি 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট থাকে, আপনি কি 1 লাখ টাকার প্রোডাক্ট আনবেন না, আপনি প্রোডাক্ট আনবেন 45,000 to 50,000 টাকার। ওকে, এবং আপনার একটা যদি ওয়েবসাইট তৈরি করতে হয়, আপনার ওয়েবসাইটের একটা খরচ আছে, যদিও এটা ডিপেন্ডস করে কেমনভাবে করতে চাচ্ছেন। রিসেন্টলি আমরা প্রায় 300 উদ্যোক্তাকে ফুল ফ্রিতে আমাদের একটা কাস্টম লারাল ওয়েবসাইট গিফট করছে, যারা আমাদের প্রোগ্রামে ছিল, এবং আমাদের বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট করা হয়। তো এই যে আমরা উদ্যোক্তাদের ওয়েবসাইটটা দিচ্ছি, যারা আপনার কাছে নাই, তো আপনাকে মিনিমাম হলো 20,000 টাকা খরচ করতে হবে একটা ওয়েবসাইট বানাতে গেলে। 300 ওয়েবসাইট যে দিচ্ছেন এগুলো পর আপনারা মেনটেন্যান্স করতেছেন না, আমরা ফুললি তার অ্যাক্সেস তাকে দিয়ে দিচ্ছি, সে তার মতো করে মেনটেন্যান্স করতে পারতেছে, তার মতো করে কাস্টমাইজ করতে পারতেছে, ফুল একদম কোড সহ। এত বড় একটা ভ্যালু দিচ্ছেন, লস হচ্ছে না? এটা আসলে ডিপেন্ডস করতেছে যে আমরা কেন দিচ্ছি, আমাদের লক্ষ্য কী, আমরা কি চাই, আমাদের এটার পিছনে আসলে কত উদ্দেশ্য আছে। এবং শুধুমাত্র এটা না, আমাদের গত 2টা প্রোগ্রাম মিলে আমরা টোটাল অ্যাপ্রক্সিমেটলি 4.5 কোটি টাকার উপরে ইনভেস্ট করছি, এবং যেটা উদ্যোগ তারা মানে বুঝে পাইছে এবং সেটা তারা জানাইছে যে আমরা এটা বুঝে পাইছি। বিভিন্নভাবে করা হয়েছে, মার্কেটিং সাপোর্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা তাদেরকে ইনভেস্টমেন্টগুলো করছি। তো আপনাদের একটা ওয়েবসাইট প্রয়োজন, একটা ওয়েবসাইট বানাতে 20,000 টাকা খরচ গেল, তাহলে আপনার টোটাল খরচ 70,000। আপনাকে আরও $200 লাইক 25,000 টাকার মতো ধরে রাখতে হবে, যেটা আপনাকে মার্কেটিং কস্টে যাবে। আর 5,000 টাকা হচ্ছে ডেলিভারির সময় একটু প্যাকেজিংয়ের জন্য, ধরেন আপনার একটা পার্সপেক্টিভ চিন্তা করতে হবে। 50,000 টাকায় আপনি মিনিমাম 300 পিস প্রোডাক্ট আনবেন।
ওই রেঞ্জের প্রাইসিং সিলেক্ট করতে হয়। 50,000 টাকা আপনি 10টা প্রোডাক্ট এনে বসে থাকলেন না, ধরেন আপনি 300 টাকা বা 200 টাকা বা 400 টাকার প্রোডাক্ট আনবেন বা 250 টাকার প্রোডাক্ট আনবেন আনার পর্যন্ত, তাহলে আপনি আপনার ওই অ্যাড খরচ দিয়ে আর এই 300 প্রোডাক্টকে খুব সুন্দরভাবে অ্যাড কস্টটা রোলিং করে করে আপনি আগায় যেতে পারবেন। 26,000 টাকা দিয়ে হয়তো আপনি 20,000 টাকা প্রোডাক্ট সেল করলেন অ্যাপ্রক্সিমেট, তারপর আপনি এটাকে রোলিং করবেন আলটিমেটলি। বাট এরকম হয়ে গেলে না, আপনি এমন একটা স্ট্রাকচারে পড়বেন, আপনি প্রোডাক্ট বিক্রি করে ফেলছেন, বাট চায়না থেকে প্রোডাক্ট আসতে আরও 10 দিন সময় লাগতেছে। এই 10 দিন আপনার বসে থাকতে হচ্ছে, ব্র্যান্ড ভ্যালু কমতেছে। বা আপনি আরও বেশি নিয়ে আসলে ভেরি গুড, কিছু কিছু সময় তো আমি যেভাবে বললাম ফুল স্ট্রাকচার ফলো হবে না, আপনার ক্যাশ ইন হ্যান্ডও থাকতে হবে কিছু টাকা, ওই টাকাটা আপনার এখানে ইনভেস্ট করতে হতে পারে। সো আমরা একটা মোস্ট প্রবাবলি দেখছি প্ল্যানিং করে, এবং আমরা যাদের সাথে কাজ করা হয় এই স্ট্রাকচারে কাজ করা হয়, 1 লাখ টাকা ইনভেস্ট করে সে অ্যাপ্রক্সিমেট 30-40 হাজার টাকা বা কিছু কিছু ক্ষেত্রে 50,000 টাকা প্রফিট করতে পারে। ইটস ডিপেন্ডস অন হিজ বিজনেস আর হার বিজনেস এবং মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যান্ড আদার্স থিংস। বাট হ্যাঁ, এরকম একটা 1 লাখ টাকায় ইনভেস্ট করে এই রেঞ্জের একটা প্রফিট করা সম্ভব। এটা আপনারা যদি সব কিছু বুঝতে পারেন এবং সব কিছু সঠিক থাকে, এটা ফার্স্ট মান্থও শুরু হতে পারে বা আস্তে আস্তে জিনিসটা হচ্ছে গ্র্যাজুয়ালিও বাড়তে পারে, যদি আপনার দক্ষতার উপর এবং আপনি কোন জায়গা থেকে কীভাবে পরামর্শ নিচ্ছেন অ্যান্ড আদার্স থিং। সো আপনার এই যে একটা প্রসেসের মধ্যে আপনি গেলেন, আপনার মোটামুটি ভালো চায়নার একটা আইডিয়া আছে কেমনি কী করতে হবে না করতে হবে। সো আপনার কেমন কোনো ফেলিয়ার বা মিস্টেক আছে যেটা ধরেন আপনি বলতে চান বা শেয়ার করতে চান, যেটা দেখে মানুষ শুনে উপকৃত হতে পারে? সত্যিকার অর্থে বললে আমি তেমন কোনো ফেইলিয়ার অন্তত পক্ষে জায়গাটাতে দেখতেছি না। আমার বিজনেসে অন্যান্য জায়গাতে আছে বা অন্য বিজনেসে আছে, কেন দেখতেছি না তার কারণ হচ্ছে বললাম, এত কিছু জানার পরেও আমি কিন্তু প্রোডাক্ট নিয়ে আসছি স্যাম্পলাইজার টেস্ট করার জন্য। টেস্ট করে ওদের স্যাটিসফ্যাকশন থাকলে তারপর এগুলো নিয়ে আমি টেস্ট ক্যাম্পেইনে যাব, দেখবো মানুষ কিনতে চায় কিনা, সব কিছু ওভারঅল করে দেন আমি আলটিমেটলি ম্যানুফ্যাকচারিং বা সোর্সিংয়ের প্রসেসিংটাতে যাব। সো আপনি যদি আগে থেকেই বুঝতে পারেন কোন কোন জায়গায় আপনার লুপহোল আছে, কোন কোন জায়গায় ফেলার হইতে পারেন, আর ওইগুলোকে যদি আপনি আগে থেকে কভার আপ করে নিয়ে আসতে পারেন, তাহলে আলটিমেটলি আপনার, আমি বলবো না, কারণ বিজনেস হচ্ছে একটা রিজিকের বিষয়, আমি যেটা মনে করি যে এখানে রিজিক আসে আসলে মহান আল্লাহ তাআলার কাছ থেকে। আমি কখনোই আপনারা বলতে পারবো না যে আপনি এইটা করেন, ফেল করেন না। আমি হয়তো বা আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাকে গাইড করতে পারবো যেটা এটা করেন না, বা আমি এভাবে করি নাই, বা আমি এভাবে করছি, ফেল করছি। সো ওই জায়গাটা থেকে আপনি যদি আগে থেকে একটা ধারণা নিয়ে আগাইতে পারেন অভিজ্ঞতার, তাহলে আপনার ফেলিয়ার হওয়ার সম্ভাবনা অনেক বেশি কমে যাবে। এখন আপনি আগেই প্রোডাক্ট স্টক করে ফেললেন, তারপর প্রোডাক্ট বিক্রি করতে পারলেন না, ভুল প্রোডাক্ট স্টক করলেন, বা আপনি মার্কেটিং জানেন না, বা আপনি ভুল জায়গায় ইনভেস্ট করতেছেন, তাহলে আলটিমেটলি আপনার লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো মনে করেন ভাই আপনি এই যে ধরেন ওয়ালেটের একটা বিজনেস করতেছেন, তো সেম বিজনেস মনে করেন অনেকেই করতেছে, তাইলে সবার একটা ডিফারেন্ট নিশ আছে। সবাই মনে করেন আপনার কথাবার্তা শুনে উইনিং প্রোডাক্ট এগুলো সব সিলেক্ট করলো, হ্যাঁ কাজকর্ম করতেছে, এরকম ধরনের শয়ে মানুষও ওকে দেখে করতেছে। সো এই প্রতিযোগিতায় জিতে থাকবে কীভাবে, টিকে থাকবে কীভাবে? এই প্রতিযোগিতায় যখন প্রতিযোগিতা তখনই আসে যখন আসলে একই সেম জিনিস রিপিটেডলি বা কম্পিটিটিভলি অনেকেই করতে থাকে। লাইক এখন আমি ওয়ালেট আনলাম এবং আমি যেটা ওপেন ক্যামেরায় বলতেছি, সো দ্যাটস মিন হয়তো বা এটা কপি করার স্কোপ আছে, অন্য কেউ হয়তো এই জিনিসটাকে কপি করবে। কেন বলতেছি, কারণ এই উইনিং প্রোডাক্ট, চায়না ই কমার্স, এগুলো বলতে আসলে বাংলাদেশে কোনো সেগমেন্ট ছিল না। আপনি হয়তো বা নিজেও শুনছেন যে নতুন উইনিং প্রোডাক্ট এইটা জিনিসটা কী। এখন আমি এগুলো বলছি, বলার পরে যারা অনেকেই চায়না থেকে প্রোডাক্ট আনে বা চায়না ই কমার্স নিয়ে বিজনেস করতেছে, তারা বলতেছে উইনিং প্রোডাক্ট সিলেক্ট করতে হবে, উইনিং প্রোডাক্ট চুজ করতে হবে, উইনিং প্রোডাক্ট দরকার, এই যেগুলো বলতেছে, তার মানে তারা এখন আমাকে এই ব্যাপারটাকে কপি করতেছে। তা আলটিমেটলি যেহেতু আমি কপি করুক, আমি জানি মার্কেটে এগুলো কপি হবে, এবং আমি যে প্রোডাক্টটা সেলস করার ট্রাই করতেছি এই প্রোডাক্টটাও কপি করতে পারে, ওই জায়গায় আসলে হেল্প করবে আমার মার্কেটিং অ্যাঙ্গেল। আমি কোন মার্কেটিং অ্যাপ্রোচে যাচ্ছি, এই প্রোডাক্টটা কার ব্র্যান্ড থেকে যাচ্ছে। যেমন লাইক যদি আমি একদম সিম্পলাইজ করে ফেলি, লাইক মার্কেটে 2টা ওয়ালেট ব্র্যান্ড লঞ্চ হয়েছে এট এ টাইম, সেম ফাংশনালিটি, সেম হচ্ছে সব কিছু, একটা র্যান্ডম অ্যাড চলতেছে এই প্রোডাক্ট ভার্সেস আরেকদিন আমি বলতেছি এটা আমার ব্র্যান্ড। তাহলে এখন কোনটার সেলস বাড়তে পারে? যেটা আমি বললাম আমার ব্র্যান্ড, কারণ আমার মার্কেটে আলাদা একটা ব্র্যান্ড ভ্যালু আছে। সো আমি এই প্রোডাক্টটা কোন ব্র্যান্ডের সাথে অ্যালাইন করতেছি, আমার কি এই অডিয়েন্সের জন্য একই প্রোডাক্ট 2টা অডিয়েন্সের হইতে পারে, যে সেম প্রোডাক্ট সেম প্রবলেম সলভ করতেছে, কিন্তু এটা মেলও ইউজ করতে পারে, ফিমেল ইউজ করতে পারে। হয়তো বা আপনি ফিমেলদের জন্য টার্গেট করতেছেন, আমি মেলদের জন্য করব। লাইক এটা একদম সিম্পল হিসাব যদি বলি, ওয়ালেটটাই আমি যে লঞ্চ করব, আমার কাস্টমাররা কিন্তু মেল না, আমার কাস্টমার হচ্ছে ফিমেল। কারণ এই ওয়ালেটটাকে আমি একটা গিফট আইটেম হিসেবে পজিশনিং করব,
মার্কেটে, যেটা তার গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে দিবে, ওয়াইফ তার হাজব্যান্ডকে দিবে, সিস্টার তার ব্রাদারকে দিবে, ডটার তার ফাদারকে দিবে। নট আপনি কিনবেন না, আপনার কাছে আমি পজিশনিং করবো না, তখন আমি এটা আরও প্রিমিয়াম বানাবো। যখন এটা গিফট হিসেবে যাবে আমি তখন প্যাকেজিং আরও প্রিমিয়ামনেস আনবো। সো আসলে কপি হবে এটা জানাই থাকবে, এবং আমি ওই পরিমাণ কনফিডেন্ট দেখেও অন ক্যামেরা এগুলো বলতেছি, এবং এগুলো খুব সুন্দর স্ট্রাকচার ওয়েতে মেনটেন করা সম্ভব। একজন যে নতুন উদ্যোক্তা সে চায়না থেকে কিভাবে এই প্রোডাক্টটা মনে করেন সোর্সিং করবে, এবং এখানে কি কি জটিলতা আপনি দেখতেছেন যেগুলো আপনার মনে হচ্ছে যে হ্যাঁ এই জটিলতা আমি দেখতেছি, একজন নতুন উদ্যোক্তা সে চায়না থেকে প্রোডাক্ট আনলে এই কাহিনী হতে পারে, এবং কীভাবে আনবে বেসিক্যালি আমরা এটা দিয়ে শুরু করি। আচ্ছা, চায়না থেকে প্রোডাক্ট আনার পিছনে অনেক বিষয় থাকে এবং এটা মানুষ অনেক জটিলভাবেও নেয়। আসলে জটিলতাভাবে নেওয়ার কিছু কারণ আছে। যখন আপনি একটা বিষয় সম্পর্কে জানবেন না তখন এটা আপনার কাছে আসলে জটিল মনে হবে। আমি শুনছি ট্রেড লাইসেন্স আরও কত কিছু জানি লাগে, অনেক কিছুই লাগে। ট্রেড লাইসেন্স লাগে, অনেকগুলো সার্টিফিকেশন আপনার এই ক্ষেত্রে প্রয়োজন আছে। এগুলো শুনলে মনে করেন উদ্যোক্তারা বলে আর করবো না করার কারণ আছে। আপনার যতগুলো ধরেন আপনার বিজনেস ট্রেড লাইসেন্স থেকে শুরু করে আপনার আরজিএস ফর্ম, আপনার আরও ভ্যাট, আরও অনেক আনুষ্ঠানিক কাস্টমসের জন্য কিছু কাগজপত্র আপনার প্রয়োজন পড়তে, সব কাগজপত্র মিলে আপনি করতে গেলে আপনার অনেক টাকা খরচ হবে, লাখখানেক টাকা হয়তো। আবার এলসি খোলার প্রয়োজন পড়তে পারে অনেক ক্ষেত্রে। সো এইগুলো মিলে আপনি এখানে যেমন একটা হিউজ পরিমাণ টাকাও যায়, আবার হিউজ পরিমাণ আপনাকে এখানে হ্যাসেলও নিতে হবে। এবং এরপরও যে আপনি আসলে ওই যে কোন প্রোডাক্ট আনবো, সাপ্লায়ার কি ভালো না খারাপ, সাপ্লায়ার কি ঠিক প্রোডাক্ট দিবে কিনা, কতদিনে আনতে হয়, কাস্টমসে কি আটকাই দিবে কিনা, কোন কোন পেপারস দরকার, আমার নিজের কি টিন লাগবে কিনা, বিজনেসের কি বিন লাগবে কিনা, অনেকগুলো জিনিসপত্র লাগে, এগুলো হ্যাসেল। তো আমাকে যদি কেউ বলে, আমি শুরুতে বলবো যে শুরুতেই নিজের আনতে চাওয়াটা প্রয়োজনীয়তা নাই। আপনি আগে ব্যবসা করেন। আপনি চিন্তা করতেছেন আপনি চায়না থেকে সরাসরি প্রোডাক্ট এনে ব্যবসা করবেন, দ্যাটস ভেরি গুড। এখন আপনাকে 1 লাখ টাকা খরচ করে 1 মাস সময় ঘুরে এই কাগজপত্র মেনটেন এগুলো সব করার পর আপনার প্রয়োজন আছে? দরকার নেই। আপনি আনেন, কারোর থ্রুতে আনেন, যারা বাংলাদেশে এই ধরনের প্রোডাক্ট এনে দেয়, এই থ্রুতে আনেন। আপনি আগে ব্যবসা করেন, এই প্রোডাক্ট দেখেন মার্কেটে চলে কিনা, এখান থেকে একটা ভালো একটা প্রফিট গেদার করেন। দেন যদি আপনার মনে হয় যে না এই কোম্পানি অনেক টাকা রেভিনিউ, মানে আপনি যার মাধ্যমে আনতেছেন তারা অনেক বেশি টাকা লাভ করতেছে, ওই টাকা আপনি বাঁচাইতে চান এবং আপনার রেগুলার এত পরিমাণ সেল আছে যে টাকা দিয়ে আপনি ওটা বাঁচাতে পারবেন, তাহলে আপনি তখন হয়তো বা নিজে চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট অ্যাজ এ ইম্পোর্টার হিসেবে ফাংশন করার কার্যক্রম শুরু করতে পারেন। বাট শুরুতে আমার মনে হয় না এটা একটা রাইট ডিসিশন হবে। আর যদি জটিলতা বলি, না জানলে প্রতিটা ক্ষেত্রেই জটিলতা আছে, আর যদি জানেন তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই আপনার জন্য স্মুথ। বাট নর্মালি কাগজপত্রে অনেক আটকা যায়। সো এই জন্য বললাম এই ফাংশনালিটি যদি মেনটেন করে আগাতে পারেন, আস্তে আস্তে ওই দিকটাতে আপনি ফাংশন করতে পারবেন। সো লেটস সে আপনি এখন 50,000 টাকায় ইম্পোর্ট শুরু করবেন, তারপর প্রথম স্টেপটা কী হবে? যদি 50,000 টাকাই আমার করতে হয়, তাহলে আমি প্রথমে যে কাজটা করব, আমি খুব সিলেক্টিভ 1-2টা প্রোডাক্ট নিব, খুব সিলেক্টিভ। যে আমি প্রথমে হয়তো আমি 2 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ রিসার্চই করবো যে আমি কোন প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করতে পারি। আমি হয়তো 1টা বা 2টা প্রোডাক্ট সিলেক্ট করব, ওইগুলো মার্কেটে টেস্ট করব। টেস্ট করার বর্তমানে একটাই ওয়ে, যেটা সবচেয়ে বেশি জনপ্রিয়, ফেসবুক অ্যাডস দেওয়া। হয়তো বা চায়না থেকে অনেকগুলো ভিডিও পাওয়া যায় যেগুলো আলিবাবা, আলিএক্সপ্রেসে থাকে। হয়তো ওইগুলো ভিডিও নিয়েই হচ্ছে আমি ওইগুলোর পর ভয়েস ওভার দিয়ে টেস্টেড রান করব। 2-3টা প্রোডাক্ট হয়তো বা টেস্টেড দিব, আপনার $30-40-50 হয়তো বা খরচ হবে। ওইখান থেকে যে প্রোডাক্টটা দেখবো আমি যে মার্কেটে ভালো চলতেছে, তখন হয়তো বা ওই প্রোডাক্টটা আমি 50,000 হয়তো বা 30,000 টাকার ওই প্রোডাক্টটা আনার চেষ্টা করব, বাকি টাকাটা আমি ওইখানে দেওয়ার চেষ্টা করব। সো ইনভেস্টমেন্ট কম হোক আর বেশি, ইম্পোর্ট করে প্রোডাক্ট আনার ক্ষেত্রে আগে টেস্ট করতে হবে। বাংলাদেশের মার্কেটে টেস্ট করা ছাড়া কোনো প্রোডাক্ট আনা যাবে না। যদি আমি এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আপনাকে বলি, আমাদের তো এটা উদ্যোক্তাদের রিকোয়েস্টে আমাদের ওই প্রোগ্রামে হচ্ছে, আমি কিছুদিন আগে আমার একটা ওয়েবিনার হয়েছিল, যদি বা নেক্সট আমার একটা ওয়েবিনার আছে। ওই ওয়েবিনারে আমরা মানুষকে বেসিক্যালি ইম্পোর্ট শেখানোর জন্যই একটা ওয়েবিনার করছিলাম। ওইখানে আমরা যত ধরনের ডকুমেন্টস লাগে সব ডকুমেন্টস মানুষকে দেখাইছি। মেবি 8টা বা 9টার মতো ডকুমেন্টস আলাদা আলাদাভাবে দেখাইছে, যেগুলোর ভিতরে আরও অনেক ফাংশনালিটি আছে, এবং খরচও ব্রেকডাউন করে দেখাইছি। তারপর মানুষের মাথায় হাত যে এত টাকা দিয়ে আমি প্রোডাক্ট আনবো, এ তো হ্যাসেল আমি নিব, ভাই অনেক ঝামেলা। তা এর থেকে কোনো আরও ভালো ওয়ে আছে কিনা? তো তখন মার্কেটে এরকম অনেক ডোর টু ডোর সার্ভিস কাজ করতেছিল যারা চায়না থেকে প্রোডাক্ট এনে দিচ্ছে বাংলাদেশে। তো আমাদের প্রোগ্রামে আগেই মানুষ এত পরিমাণে আমাদের রিকোয়েস্ট করছে যে ভাই আপনারা এরকম কিছু একটা করেন। আমরা প্রোগ্রামের দিন আমাদের যে একটা ভেঞ্চার বিচ কেয়ার হাব, এটাই বেসিক্যালি চায়না থেকে আমরা প্রোডাক্ট বাংলাদেশে, এটা বেসিক্যালি এই মুহূর্তে ই-কমার্স উদ্যোক্তাদেরকে কেন্দ্র করে প্রোডাক্ট এনে দিচ্ছি।
আপনি অবাক হবেন, যেটা আমি আমার স্টোরিতেও দিছি, আমি ওই দিন প্রোগ্রামে প্রায় 1000 মানুষের সামনে দাঁড়ায় বলছি আমাদের এখনও ওয়েবসাইট রেডি না, আমরা জাস্ট ডোমেন কিনে রাখছি bizcarhub.com, যে আমাদের ওয়েবসাইটের এই ডোমেন কিনা, আপনারা যদি বলেন আমরা এই ব্যবসা করব, আপনারা যদি বলেন যে আমাদের ই-কমার্স বিজনেস করতে হচ্ছে, আমরা তো জানি কীভাবে আনতে হয়। সো আর যদি না বলেন, একটা সিঙ্গেল পার্সন যদি বলেন যে না আপনারা এই ব্যবসা করেন না, আপনাদের সামনে আমরা পিসি স্ক্রিন ওপেন করছি, এই মুহূর্তে আমাদের ডোমেন ডিলিট করে দেব। একটা মানুষও বলে নাই। এবং আমি নিজে খুব আশ্চর্য হয়েছি যে এই চায়না থেকে প্রোডাক্ট বাংলাদেশে নেওয়া তো অনেক ধরনের মেকানিজম হয়, আসলে অনেক টাকা লাভ এখানেই চলে যায়। এই জন্য আমরা এটাও প্রমিস করছি দিন যে বিচকেয়ার হাব বাংলাদেশে এমন রেট আপনার প্রোডাক্ট এনে দিতে পারবে যেটা বাংলাদেশে ওপেন চ্যালেঞ্জ আর কোনো কোম্পানি এনে দিতে পারবে না। এটা আমাদের ওপেন চ্যালেঞ্জ ওই দিনও ছিল, এখনও আছে, কারণ আমরা জানি মেকানিজমটা কী এবং আমাদের কাজ করতে পরিমাণ নিরাগ অবশ্য সব কিছু হয়ে গেছে। সো ওই পার্সপেক্টিভ জায়গা থেকে আমরা মানুষকে এটা বলি এবং দেখি মানুষ খুশি হয়েছে, উল্টা আমরা ব্যবসা শুরু করছি দেখা। এবং আমরা এটা বলতেও আছে, আপনি আমাদের এই প্রোডাক্ট আনলে আমাদের এত টাকা লাভ হবে। আমরা ওই টাকা লাভ সে জানার পরে সে খুশি হয়। কেন খুশি হয়? কারণ মার্কেটে অন্য কোনো জায়গা থেকে নিতে গেলে এর চেয়ে বেশি তার খরচ হবে। আর কি লাগবে? সো এই একটা জিনিস আপনি যদি এমন প্রোডাক্ট দেখেন। এবং আরেকটা জিনিস আমরা কিন্তু অ্যাড করছি নতুন, এই সার্ভিস ওই বাংলাদেশে কেউ করে নাই। এই পডকাস্ট পাবলিশ হওয়ার পর যদি এটা কেউ বলে তাহলে আপনি আবারও ওজন এটা কপি হচ্ছে, তাও আমি জেনে বলতেছি। সেটা কি? আপনি লেটস সে 5000 প্রোডাক্ট অর্ডার দিবেন চায়না থেকে। ওকে, এখন আমি এজ এ ডোর টু ডোর বা বর্ডার সার্ভিস হিসেবে আপনার ওই 500 বা 2000 অর্ডার আমি নিতে পারলেই তো হইলো। হ্যাঁ, আমার ডিউটি কি? আপনি আমার কাছে প্রোডাক্ট অর্ডার দিবেন, আমি প্রোডাক্ট আপনার কাছে দিয়ে দিব, শেষ। বাট আপনি যখনই 1000, 5000 বা 2000 প্রোডাক্ট অর্ডার দিতে যান, তখনই আমরা একটা কিউসি করি ওই প্রোডাক্টের উপরে, যে আচ্ছা এই প্রোডাক্টটা কি বাংলাদেশের মার্কেটে সেল করা যাবে কিনা। ওকে, যদি আমাদের পয়েন্ট অফ ভিউ এবং রিসার্চ থেকে, আমাদের আলাদা একটা রিসার্চ টিমই আছে, উইনিং প্রোডাক্ট রিসার্চের, যে ওই টিমকে দেওয়ার পরে টিম, এটা অবশ্যই 10টা 20টা 25টা প্রোডাক্টের জন্য না, এটা তো করে আসলে আলটিমেটলি 25টা প্রোডাক্ট 100-200 প্রোডাক্ট আপনি নর্মালি অনলাইনে সেল করতে পারবেন। যখন আপনি 500 আনবেন, 5000 আনবেন, 1000 আনবেন, তখন তো আপনার একটা ইনভেস্টমেন্ট আছে। একটা ইন জেনারেল একটা আইডিয়া আপনাকে দেওয়া হয় যে না এই প্রোডাক্টটা আনেন, এটা ভালো হওয়ার সম্ভাবনা আছে। আর যদি এমন প্রোডাক্ট দেখি যে না এটা আমাদের কোনো দিক থেকেই মনে হচ্ছে না, তা আমার আপনার সাথে কনভারসেশন করা হয় যে সেই প্রোডাক্টটা আপনি কেন আনবেন। আপনি বলেন বিজনেসের জন্য, আপনার বিজনেসটা কেমন, যেহেতু আমরা মেন্টরিংও করি বাংলাদেশি ই-কমার্স উদ্যোক্তাদের, সো এটা আমাদের জন্য ইজি। এই অ্যাডভান্টেজ আর কেউ নিতেও পারবে না, ভবিষ্যতেও পারবে না। ওকে, এভাবে আমাদের না ভাই, তাহলে আপনি যে প্ল্যানিং এবং আপনার যে প্রোডাক্ট মনে হচ্ছে এই প্রোডাক্ট আনলে এই প্রোডাক্ট স্টক হয়ে যেতে পারে, মানে স্টক বলতে আটকে যেতে পারে, আপনি অন্য প্রোডাক্ট চুজ করেন, ওটা আমরা এনে দিই। তো সে যদি অন্য প্রোডাক্ট চুজ করে আর ওই প্রোডাক্ট যদি আমাদের ক্রাইটেরিয়া কিউসির সাথে মিলে, দেন আমরা তাকে ওই প্রোডাক্টটা আনার জন্য হচ্ছে যে অফার বা অন্যান্য আদার থিংস সেই প্রসেসিংয়ে যাই। বাংলাদেশে এই মুহূর্তে আজকের দিনে একটা ই-কমার্স ব্যবসা করে আমি যদি সফল হইতে চাই, তাহলে আমার আজকের দিনে কোন স্কিলটা শেখা জানা উচিত? আচ্ছা, এটা কোনো নির্দিষ্ট স্কিলের উপর আসলে বেস্ট করাটা খুব কঠিন, কারণ ই-কমার্স ব্যবসা করে সফল হতে চাইলে আপনাকে অনেক কিছু করতে হবে। আর একটা বিজনেস তো আসলে একটা বিষয়ের উপর নির্ভর করে না। ওই যে আমি যদি সেগমেন্ট আলাদা করি, প্রোডাক্ট সিলেকশন, কন্টেন্ট, মার্কেটিং, সেলস এবং আফটার সেল সার্ভিস, কাস্টমার সাপোর্ট, প্রত্যেকটা বিষয়ের উপরেই আপনাকে দক্ষতা অর্জন করতে হবে যদি আপনি বাংলাদেশে ই-কমার্স ব্যবসা করে সফল হতে চান। খুবই গুরুত্বপূর্ণ উদ্যোক্তাদের জন্য। আপনি যদি সুবিধার কথা বলেন, তাহলে সবচেয়ে বড় যে সুবিধাটা হচ্ছে সেটাতে চায়নাতে অনেক ভেরিয়াস প্রোডাক্ট আছে এবং এই প্রোডাক্টগুলোর প্রফিট মার্জিন অনেক বেশি যদি বাংলাদেশে বিক্রি করতে পারেন। কারণ কি, ধরেন বাংলাদেশে একটা প্রোডাক্ট বিক্রি হচ্ছে, এখন কপির কথা বললেন না, আসলে আপনার কপি করার প্রয়োজনই নেই। বাংলাদেশে একটা প্রোডাক্ট অনেক ভালো যাচ্ছে, এই প্রোডাক্টটা যে সমস্যার সমাধানটা করতেছে, আপনি এই সমস্যার সমাধানে অন্য অ্যাঙ্গেলের একটা প্রোডাক্ট বের করতে পারেন, যেটাও এই বাংলাদেশের মার্কেটে খুব সুন্দর চলবে, যেটা শুধুমাত্র চায়না থেকে প্রোডাক্ট এনে করাই সম্ভব। কারণ এখানে আপনি আপনার মন মতো কিন্তু প্রোডাক্ট বানিয়ে নিয়ে আসতে পারেন। আর যদি সবচেয়ে বড় ঝুঁকি বলেন, তাহলে বলবো কোয়ালিটি। কারণ আপনাকে 5টা সাপ্লাইয়ের সাথে কথা বললে 5টা সাপ্লায়ার আপনাকে 5 ধরনের রেট দিবে, 5 ধরনের কোয়ালিটি দিবে। আপনার অভিজ্ঞতার আলোকেই বা অভিজ্ঞ কারোর আলোকে আপনাকে বাছাই করতে হবে কোন প্রোডাক্টটা আসলে অথেন্টিক এবং কোন প্রোডাক্টটার কোয়ালিটি অনেক ভালো। যদি এই কোয়ালিটি এনশোর করে আপনি বাংলাদেশে ব্যবসা করতে পারেন, তাহলে আপনি তো ব্যবসা করে ভালো করতে পারবেনই, আপনি ভবিষ্যতে ওই প্রোডাক্ট দিয়ে বা ওই ব্যবসা দিয়ে ব্র্যান্ডও করে ফেলতে পারবেন।
খুব সুন্দর হয়েছে পডকাস্টটা। সো ভাইয়া লাস্ট একদম শেষ প্রায়, সো চ্যানেলের জন্য যদি কিছু বলতেন। আচ্ছা, তো যারা এই পডকাস্টটা এই পর্যন্ত দেখছেন সবাইকে আসলে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা এই ব্যাপারটাতে ইন্টারেস্ট হচ্ছেন এবং বর্তমানে অনেক মানুষ চায়না ই কমার্স বিজনেস শুরু করতে যাচ্ছে। আশা করি এই পডকাস্টটা থেকে সবাই বেশি আরও উপকৃত হতে পারবেন। আমার সারাজ ফার্দি চ্যানেলেও এই ব্যাপারে অনেক ডিটেলস দেওয়া আছে, আপনারা সেখানে যেও এই ব্যাপারগুলো সম্পর্কে আরও ইন ডিপথ নলেজ নিতে পারেন। কারণ যত বেশি আপনি আসলে শিখতে পারবেন আপনার বিজনেসেই বলেন বা লাইফেই বলেন, এগিয়ে যাওয়ার সম্ভাবনা আসলে ততই বেশি। ঠিক আছে ভাইয়া, দেখা হবে তাহলে পরের কোনো ভিডিওতে। টাটা।